হয়। তো সরকারকে চ্যালেঞ্জ করবে কে? তারা তো আবার বলছেন যে তারা পারফর্ম করতে পারছে না, ভুল করছে। আপনি যদি চ্যালেঞ্জ না করেন, তাকে প্রশ্ন না করেন, তাহলে তো সে ভুল করতেই থাকবে নাকি? এটাই বলতেছিলাম যে আমি যাদের কাছ থেকে আমরা তো প্রথম দিকে যেভাবে কথা বলতে এখন কিন্তু তুষ্ট করা, প্রশংসা করা, যে ওর মধ্যেই সমস্ত সমাধান নিহিত, এবং যেটা তো তাহলে শেখ হাসিনা ভুল করেছিলেন। তিনি তো বলছিলেন যে কেউ প্রশংসা করে না, কেউ কিছু বলে না, খালি নিজের লোকেরই প্রশংসা করে। এখন তো আপনারা বাইরে যারা আছেন সবাই কেবল প্রশংসায় ব্যস্ত। আমরা তো এখন সমালোচনা, আমাদের ভাষা তো চেঞ্জ হচ্ছে না। আপনি যদি লক্ষ্য করেন, আমি যেভাবে বিভিন্ন ইস্যুতে খুব তিক্ত সমালোচনা করি, অনেক উপদেষ্টারা আবার সেটা পছন্দ করে না, একটু বলে যে আপনাকে কি উপদেষ্টারা পছন্দ করলো কি করলো না সেই হিসাব করে? আমি তো করি না, বিকজ আমরা একটা রাজনৈতিক অবস্থান থেকে আমার যেটা মনে হয়, বিকজ সেটা আমি বলি। তো এই জন্য আমরা বললাম যে সে যেটা বলেছিল যে ধূলিসাৎ হওয়ার হবে, আমি মনে করি যে বর্তমান যে ট্র্যাকে আছে, যেদিকে যাচ্ছে, সেটা ধূলিসাৎ হওয়ার পথে। যদি এখান থেকে আমরা সঠিক ট্র্যাকে রাখতে না পারি, যে আমরা বারবার শুরু থেকে বলছিলাম এটা একটা বিগ ক্রাইসিস। আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল, ইকোনমিক একটা বিগ ক্রাইসিস। তাহলে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য ক্রাইসিসের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত ছিল, যে এখানে বিএনপির প্রতিনিধিত্ব থাকতে, জামাতের থাকতে, অন্যান্য রাজনৈতিক দল থাকতে, একজন করে রাখেন, 10টা রাজনৈতিক দলের 10 জন প্রতিনিধি রাখতেন, আর 30 জন আপনাদের মন মতো সেট করতেন, তাহলে তো আপনারাই প্রাধান্য থাকতেন। নামে মাত্র ধরেন পরিবেশ মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিংবা ধরেন একেবারে আমি বলছি যে কম, যদি আপনাদের মনে হতো রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না দিতাম, গুরুত্বহীন মন্ত্রণালয় দিয়ে রাখতেন, কিন্তু তাদের ইনক্লুশনটা রাখতেন। তারপরে আপনি যেটা থাকতে চাচ্ছেন, যেটা বিএনপি সহ আমরা সবাই আপনাকে লিভারেজ দিয়েছিলাম, যে যৌক্তিক সময়, এটা তো গভর্নমেন্টের একটা বড় সময় কেউ মেনশন করে নাই। তাহলে আপনি যেটা বলছেন, হ্যাঁ, গভর্নমেন্ট যদি বলতো ভাই যৌক্তিক সময় আমার 3 বছর দিতে হবে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গভর্নমেন্টে যখন থাকতো, রাজনৈতিক দলগুলো তো দিত। কারণ আমরা তো চাই যে এই সরকারের মাধ্যমেই একটা বড় যুগান্তকারী পরিবর্তন আসুক, এই ফ্যাসিস্ট শক্তির বিচার। আপনি কি মনে করেন এখন আমরা করিডোরে যে আলোচনা শুনি যে এক ধরনের জাতীয় সরকারও করা দরকার, বা কেউ কেউ আশা করছেন যে সেটা হবে, বা কেউ কেউ তার বিরোধিতা করছেন, আপনি কি সেই ধারণাকে সমর্থন করেন? আমি তো বলে এসেছি শুরু থেকে, জাতীয় সরকার, জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে, এটা আমি জোরে সোরে বলে আসছি। এখনো আমি বলছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছাড়া তারা একা একা, আপনি যেটা বলছেন যে কিছু এনজিও ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ, তাদেরকে নিয়ে আপনি অনেকগুলো থিওরিতে গেলেন। বাংলাদেশের মানুষ তো এত সচেতন না, এবং রাজনীতিতে এত শিক্ষিত লোকজন, এত জানাশোনা লোকজন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন, এটা একটা বাস্তবতা। কাজে তাদের চিন্তার বাইরে যদি আপনি একটা তত্ত্ব আপনি বাইরে থেকে আমদানি করে আসেন, বা বাইরের চিন্তা ভাবনা কিংবা ওয়েস্টার্ন কোনো থিওরি দিয়ে এইখানকার রাজনীতি পরিমাপ করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান, হবে না। আপনি যেটা তাকে বলছিলেন যে আপনার যে সংস্কার আগে না নির্বাচন আগে, আপনি বুঝতে হবে গত 15টা বছর, আমার বয়স হচ্ছে 32 বছর, আমি ডাকসুর ভিপি হয়েছে 28 বছর পরে, ডাকসু নির্বাচন হয়েছে, আমি নিজে আমার ভোটটা দিতে পারি নাই, জাতীয় নির্বাচন তো বাদই দিলাম। তো এই 15 বছরের মানুষের যে ভোটের মতো রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশগ্রহণ, একটা গণতান্ত্রিক নাগরিকদের সুযোগ, সেটা থেকে বঞ্চিত। এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা নির্বাচন দেখবে, উৎসবমুখর নির্বাচন, সেটা আকাঙ্ক্ষা আছে। সেই ক্ষেত্রে আপনি সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলতে হবে। এটা যদি চলে, ধরেন ওই যে যৌক্তিক সময় তো আমরা দিয়েছি, আপনি একটা রোডম্যাপ, আমরা একটা স্যারের কাছে আমি বলবো যে আমরা চিফ অ্যাডভাইজারের এখানে আমরা স্মার্টনেস দেখতে পাই নাই, স্মার্ট মুভ দেখতে পাইনি গভর্নমেন্টের। তারা যদি 2 ইয়ার্সের একটা রোডম্যাপ দিয়ে বলতো যে আমার এই কাজের জন্য আমার 2 ইয়ার্স দরকার, সবাই দিত। কারণ এই গভর্নমেন্টে বিএনপির প্রতিনিধিত্ব নেই, জামাতের প্রতিনিধিত্ব নেই, এমনকি গভর্নমেন্টটা যে ফরমেশন হয়েছে, আমি আপনাকে বলি এই কথা কেউ বলবে না, বলতেছে না। গভর্নমেন্টের ফরমেশনে কোনো রাজনৈতিক দলের সাথে ডিসকাস করা হয় নাই, কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন নেওয়া হয় নাই। গভর্নমেন্টটা কীভাবে গঠিত সেটা আমি বলতে চাই না, কিন্তু আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নেওয়া হয়নি। এটা যেমন খুশি তেমন সাজত, কিছু লোকজন সেভাবেই করছে। তাহলে তারপরেও তো সবাই সাপোর্ট দিয়েছিল, সব দল। এখন কেন অস্থির হয়ে যাচ্ছে? বিকজ একদিকে গভর্নমেন্টের পারফরমেন্স, আমরা পুয়ার পারফরমেন্স দেখতে পাচ্ছি। একটা স্মার্ট মুভ যেখানে, যেমন এই নির্বাচন কমিশন করে দিয়েছে, হ্যাঁ, সার্চ কমিটি, আপনি শেখ হাসিনার সার্চ কমিটির পথেই তো গেলেন। তাহলে এই গণ অভ্যুত্থান, আপনি একদিকে ছাত্ররা যেমন ডিমান্ড করছে যে ফ্যাসিস্টের আইকনিক ফিগার প্রেসিডেন্ট থাকতে পারে না, আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছি। আপনি শেখ হাসিনার বিতর্কিত সার্চ কমিটির ফর্মুলায় কেন গেলেন? আমরা সুন্দর ডায়লগ করেছি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডায়লগ করেছি, আমরা ইন্দোনেশিয়ান স্টাইলে আমরা কিছুটা একটা ওপেন আপনার প্রার্থী তালিকা চাওয়ার মধ্যে দিয়ে, একটা ডিবেটের মধ্যে দিয়ে
গণশুনানির মধ্যে দিয়ে আমরা সঠিক ব্যক্তিদেরকে যাচাই বাছাই করতে পারি। আপনি কিছু সময় নিতেন, হ্যাঁ এখন নির্বাচন ভোটার তালিকার করার প্রয়োজন, আসন বিন্যাস করা প্রয়োজন, এই কাজগুলো এগিয়ে নেওয়া দরকার। কিন্তু তাহলে আগে আপনি সবার আগে আপনার যেটা নির্বাচন কমিশনটা আপনি করতেন। তো কাজের কোনো আসলে প্রকৃত অর্থে আমরা আগাগোড়া পাচ্ছি না, যার ফলে আমরা সন্দিহান। আপনি যেটা বলছেন এখন খুবই সন্দেহ এবং সংশয় আছে। আজকে যদি কোনোভাবে এই গভর্নমেন্ট ফেল হয়, সরি টু সে, জিল্লুর ভাইয়ের ফাঁসি হবে না, আপনার ফাঁসি হবে না, আমাদের আগে ফাঁসি হবে। এই যে আপনার এই যে মানে এই অভ্যুত্থানের মধ্যেই তো মেট্রো রেল পোড়াইছে তারা, বিটিভির ভবনে আগুন দিয়েছে তারা, কিন্তু গ্রেপ্তার করছে আমাদেরকে, ঝুলাইছে কিন্তু আমাদেরকে, যে মেট্রো রেলে আগুন দিয়েছে বলো, তারেক রহমানের নির্দেশনা ছিল, তারেক রহমান বা অন্যান্য রাজনৈতিক দলগুলো। তো এই গভর্নমেন্টের ফেইলিওর হলে সেই বিপর্যয়টা আগে আমাদের দিকে আসবে, আগে তীরটা আমাদের, ভোগান্তিটা আমাদের হবে। তো কাজে আমরা তো বারবার চাচ্ছিলাম যে সবাই সহযোগিতা করে গভর্নমেন্টকে একটা সফল জায়গায় নিয়ে যায়, কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচটা শুরুতেও ছিল না, এখনও সেই জায়গায় নেই। এবং এখন বিদেশিরা কি বলছে, আপনার ইন্টারন্যাশনাল ডোনার, আপনার পার্টনার সবাই বলছে ইলেকশন কবে, বিকজ এখানে কাজ করতে এখন বিজনেস কমিউনিটিও বিভিন্ন রাজনৈতিক দল ধরেন তাদের সাথে বসে জানতে চাচ্ছে যে ইলেকশনটা কবে হবে, বিকজ এরকম একটা অস্থিতিশীল গভর্নমেন্ট। সেদিনও আপনার আমাদের একটা বিদেশি বন্ধু রাষ্ট্রের আপনার জাতীয় দিবসে ওপেনলি সে বক্তব্য বলেছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইজ নট গুড, উই আর ভেরি কনসার্ন। তো এখনো যদি বিদেশিরা এইটা বলে, এখনো যদি আপনার ডিপ্লোম্যাটিক এলাকা আর্মি দিয়ে আপনার প্রোটেকশন দেওয়া লাগে, তাহলে এটা ইন্টারন্যাশনাল কি মেসেজ দিচ্ছে যে আপনার এখনো দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো না। এখানে কোনো ব্যবসায়ী আসবে, কোনো বায়ার আসবে, আমাদের যে আরএমজির যে অবস্থা গার্মেন্ট সেক্টরে, যে কয়েকদিন পর পর যে অস্থিরতা তৈরি হলো, চট্টগ্রামে পুলিশের গায়ে অ্যাসিড মেরেছে, পরিস্থিতিটা আপনি বুঝতেছেন এখন পর্যন্ত 3 মাসে সবচেয়ে যেটা দরকার ছিল ল অ্যান্ড অর্ডারটাকেই ঠিক করতে পারেনি। তাই এই গভর্নমেন্ট আর কিভাবে কতদিন ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ আনবে? তাই ভোগান্তিটা তো সবাইকে মিলে আপনার ভুগতে হবে, যেটা দেখতেছি। সেই জায়গা থেকে জিল্লুর ভাইয়ের কথা আমি এখনো বলবো যে সরকারকে, আপনি 6 মাস থাকেন, 1 বছর থাকেন, সব দল রোড ম্যাপ চাচ্ছে, আপনি 2 ইয়ার্সও যদি থাকেন, আপনি একটা 2 ইয়ার্সের রোড ম্যাপ দেন এবং এই সরকারটাকে জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমতের একটা সরকার চেহারায় রূপ দেন। আপনি যেটা বলছিলেন একজনের আপনার কেন 3টা মন্ত্রণালয় দিতে হবে, 4টা মন্ত্র, এরকম একটা ভালনারেবল সিচুয়েশন, এটা তো নর্মাল সিচুয়েশন না, সবকিছু রেডি আছে। সো ডক্টর মামুন, জাস্ট ফাইনাল রাউন্ড এবং ক্লোজিং রিমার্কস, এবং একই সঙ্গে আপনি যেহেতু বলছিলেন যে ব্যাংকিংয়ে আপনি দেখতে পাচ্ছেন কিছু উন্নতি হচ্ছে, সামগ্রিকভাবে অর্থনীতির চিত্রটা কি, মানুষ কি কতটা, যদিও প্রাইস হাইকের কথা আপনি বলেছেন, কিন্তু ওভারঅল অস্থিরতাটা কতটা কাটছে বা সংকটটা কাটছে, কিংবা কাটবার একটা ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে কিনা এটা সেটাও? জিলু ভাই দেখেন, প্রথমে আমি বলি খুব বেশি সময় আমার হাতে নেই। এই সরকারটা আমাদের একটা স্বপ্নের সরকার, এখনো যেহেতু এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম, আপনাকেও এর মধ্যে ইনক্লুড করতে হবে। সবাই মিলে আমাদের একটা সরকার, একটা এমন সরকার দেখতে চেয়েছিলাম যারা বাংলাদেশকে সামনে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাবে, সেটা আমরা দেখতে চাই এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কিন্তু 3টা জিনিস বলি জিলু ভাই। প্রথমটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সাথে সংযুক্তি না বাড়ালে, আপনার দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা কোনোটাই, পার্টিকুলারলি সংস্কারের জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের। 2 নম্বর হচ্ছে যে সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ চায় কম দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকা এবং তার একটা সুস্থ জীবনযাপনের নিশ্চয়তা। সেটি কিন্তু আসলে আমাদের কাজ করার সুযোগ আছে এবং আমরা চাই যে সরকার এই জায়গাটাতে আরও বেশি জোর দেবে এবং সেটাতে কী করণীয় সেটা বের করে আনবে।